আমি কি শুরু করে দিব না 2-1 মিনিট ওয়েট করব? স্যার 50 বাজে, আর একটু দাঁড়ান স্যার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দেই। তো আজকে চ্যাপ্টারটার নাম হলো ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম এন্ড এবিসি অ্যানালাইসিস। এখানে ইনভেন্টরি নিয়ে কথা বলবো। তো ইনভেন্টরি কি জিনিস এটা নিয়ে তোমাদের আইডিয়া আছে? শেয়ার খুব স্যার গুদামজাতকরণ। আচ্ছা, আমি রেকর্ডিং স্টার্ট করি নাই, রেকর্ড স্টার্ট করি। হ্যাঁ, গুদামজাতকরণ আরেকটু যদি এক্সপ্লেইন করো তাহলে আরেকটু ভালো হয়। মানে ইনভেন্টরি মানে হলো সোজা কথা যে তোমার স্টোর করে রাখা। আমার যতটুকু জিনিস লাগবে তার থেকে বেশি কিছু জিনিস স্টোর করে রাখা, যাতে করে হঠাৎ করে যদি অনেক বেশি পরিমাণ প্রোডাক্ট আমার লাগে তাহলে যাতে আমাদের স্টক আউট না হয়। সো এটা হলো বাংলা ভাষায় ইনভেন্টরি। দেখো, an inventory is a stock or store of goods, মানে গুডস গুলোকে স্টক বা স্টোর করে রাখা। সো ইনভেন্টরি আমরা কি কি জিনিস রাখতে পারি? দেখো, র মেটেরিয়ালস রাখতে পারি, পারচেজ পার্ট রাখতে পারি, তারপর দেখো এখানে পার্শিয়ালি ফিনিশড আইটেম রাখতে পারি, ফিনিশড গুডস রাখতে পারি। ধরো ইনভেন্টরি ব্যাপারটা এরকম যে তোমার একটা দোকানে প্রত্যেক দিন ধরো 5টা বা 10টা করে প্রোডাক্ট সেল হচ্ছে। তো এখন প্রত্যেক দিন 5টা করে প্রোডাক্ট সেল হচ্ছে দেখে দিনের শুরুতে আমি 5টা প্রোডাক্ট আনবো, আনার পরে একদিন চলে গেল, তারপর আবার পরের দিন 5টা প্রোডাক্ট আনবো। এভাবে এটা কস্ট ইফেক্টিভ না, তাই না? এই কারণে ধরো একটা ক্যালকুলেশন করে এক সপ্তাহ বা এক মাসে কতটুকু প্রোডাক্ট লাগবে সেটা আমরা ক্যালকুলেট করে 1 মাসের প্রোডাক্ট আমি স্টোর করে রেখে দিলাম। তারপরে প্রত্যেক দিন ধরো প্রোডাক্ট কনজিউম হতে থাকলো আর কমতে থাকলো। সো এই যে আমি প্রোডাক্টটা স্টোর করে রাখলাম, এটাই হলো ইনভেন্টরি। সো এটা ফিনিশড গুডস হতে পারে অথবা র মেটেরিয়ালস হতে পারে। র মেটেরিয়ালস কখন লাগে? যখন ম্যানুফ্যাকচারিং করা লাগবে। সো এই যে 100টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা লাগবে, এই 100টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য তো আমার কাছে র মেটেরিয়াল থাকা লাগবে। এখন ধরো আজকে 100টা প্রোডাক্ট আমার লাগতেছে, পরের দিন ধরো আমার 150টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা লাগতে পারে। সো এই কারণে আগে থেকেই আমরা 1 মাস বা 2 মাসে কতটুকু প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হতে পারে ওটা চিন্তা করে 1 মাস বা 2 মাসে আমি কিছু র মেটেরিয়াল স্টোর করে রাখলাম, ওটাই হলো ইনভেন্টরি। সো ইনভেন্টরি, দেখো টাইপস অফ ইনভেন্টরি কি কি আছে একটু আগে যেগুলো বলার চেষ্টা করতেছিলাম সেগুলোই দেখো। র মেটেরিয়ালস, পারচেজ পার্টস, তারপর হলো পার্শিয়ালি কমপ্লিটেড গুডস, এটাকে বলবো হলো ওয়ার্ক ইন প্রসেস। যেগুলো পার্শিয়ালি কমপ্লিটেড হবে, ওয়ার্ক ইন প্রসেস মানে হলো এটা এখনো শেষ হয়নি, এটা প্রসেসে আছে। আর হতে পারে কি ফিনিশড গুডস ইনভেন্টরি অথবা মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ হলো আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে রিটেইলার শপে তোমার যেই ফিনিশড গুডস গুলো রাখা হয়। তো ইনভেন্টরি কেন লাগে আমি একটু আগে বলার চেষ্টা করতেছিলাম যে টু মিট এন্টিসিপেটেড কাস্টমার ডিমান্ড আর হলো টু স্মুথ প্রোডাকশন রিকোয়ারমেন্ট। সো এই দুইটা একজন, যে কোনো একজন বলো, সিআর বলো তো, যে এন্টিসিপেটেড ডিমান্ডের জন্য কেন, টু মিট এন্টিসিপেটেড কাস্টমার ডিমান্ড, এটার জন্য কেন ইনভেন্টরি লাগবে একটু বলো তো সিআর। সিআর এর লোড মনে হয় 118, রাইট? 118 আর 128 এই দুজন না শেয়ার এই সেকশনে? মুশফিক? স্যার আমি স্যার মাত্র ঢুকলাম স্যার, আবার আমার নেটের খুব ঝামেলা হচ্ছে স্যার আচ্ছা আজকে। আচ্ছা। আর 118? স্যার 118 মনে হয় নাই স্যার, ওর স্যার পা মচকে গেছে, ও স্যার হসপিটালে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আশিক বলো 142। সাকিব 111।
ইনভেন্টরি ফাংশন কি কি সাকিব? জি স্যার। হ্যাঁ বলো তো, এই যে প্রথম যে এই পয়েন্টসটা ছিল, টু মিট অ্যান্টিসিপেটেড কাস্টমার ডিমান্ড, এটা একটু বুঝাও তো। আমরা এখন ফাংশন অফ ইনভেন্টরি পড়ছি, শুনছো না একটু আগের কথাগুলো আমার? জি স্যার শুনছি। হ্যাঁ হ্যাঁ, এটা বলো নিজের ভাষায়, এটা পড়ার দরকার নেই, তুমি বলো কাস্টমারের ডিমান্ড ঠিকঠাক ভাবে ফুলফিল করার জন্য কিভাবে ইনভেন্টরি লাগে, বলো। সাকিব আমি শুনতে পাচ্ছি না তোমাকে। স্যার মানে সঠিক টাইমে কাস্টমারের ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য। সঠিকভাবে, ওই তো, ওটা কিভাবে একটু বলো, কেন সঠিকভাবে কাস্টমারের ডিমান্ড ফুলফিল করার জন্য ইনভেন্টরি কেন লাগবে? আমার কাস্টমারের ডিমান্ড যত, তত সংখ্যক প্রোডাক্ট আমি আনতে পারলেই তো কাস্টমার ডিমান্ড ফুলফিল হয়ে যেত। তারপরেও কেন ইনভেন্টরি লাগবে, মানে এক্সট্রা কিছু লাগবে? ইনভেন্টরি মানে তো স্টক করে রাখা, তারপর স্টক করে কেন প্রোডাক্ট রাখতে হবে? সাকিব তুমি কি মানে বুঝছো যে ইনভেন্টরি কি জিনিস? জি স্যার, মানে প্রোডাক্ট স্টক করে রাখা। হুম হুম। তো কাস্টমারের ডিমান্ড ফুলফিল করার জন্য প্রোডাক্ট কেন স্টক করে রাখবো তাহলে বলো। আমি একটু আগে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে হঠাৎ করে যদি কাস্টমারের ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়, বা হঠাৎ করে যদি দেখা যাচ্ছে যে একটা সার্টেন এরিয়াতে একটা নির্দিষ্ট সংখ্যক প্রোডাক্ট অনেক বেশি লাগতেছে, তো তখন যদি ওই ডিমান্ড গুলো আমরা ফুলফিল না করতে পারি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে হবে যে আমার তো কোনো লস হয়নি, কারণ আমি একটা নির্দিষ্ট সংখ্যক যেই প্রত্যেক দিন যে কয়টা বিক্রি করা দরকার সেই কয়টাই আমি বিক্রি করতে পারছি। কিন্তু ওই যে তোমার কাস্টমারটা হাতছাড়া হয়ে গেল, ওই কাস্টমারটা যেই দোকানে গিয়ে পাবে যে প্রোডাক্ট গুলো, যে দোকানে গিয়ে পাচ্ছে, তো দেখা যাচ্ছে যে হয়তো তোমার বাসার কাছেই কাস্টমারটা ছিল, কিন্তু তোমার শপে ওই টাইমে প্রোডাক্ট না পাওয়ার কারণে সে এখন আরেকটু দূরের দোকানে গিয়ে প্রোডাক্ট নিচ্ছে। তো ইনভেন্টরি লাগে কেন, হঠাৎ করে যদি আমার খুব পরিমাণ ডিমান্ড হয়ে যায়, তখন ওই ডিমান্ড গুলো ওই টাইমের জন্য ফুলফিল করা, এটা একটা ইনভেন্টরি ফাংশন। আরেকটা বলা হচ্ছে যে টু স্মুথ প্রোডাকশন রিকোয়ারমেন্ট। সো প্রোডাকশন রিকোয়ারমেন্ট এটা হলো ওই যে একটু আগে বলার চেষ্টা করতেছিলাম যে র মেটেরিয়ালসও ইনভেন্টরি করতে পারি আমরা, র মেটেরিয়াল। তো এই যে র মেটেরিয়াল আমাদের যদি ঠিকঠাক মতো না থাকে, কিছু জিনিস যদি স্টকে না থাকে, ওই একই সংখ্যক, একই হলো পয়েন্ট, যদি হঠাৎ করে কাস্টমারের ডিমান্ড বেড়ে যায়, তখন বেশি পরিমাণ প্রোডাকশনে যেতে হবে। তো আমরা দেখা যাচ্ছে যে ওই বেশি পরিমাণ প্রোডাকশনে যেতে পারবো না যদি আমাদের স্টকে ওই র মেটেরিয়ালস না থাকে। তো এগুলো হলো আসলে ইনভেন্টরির ফাংশন। তারপরে দেখো এই যে এই দুইটা দেখো, টু মিট অ্যান্টিসিপেটেড কাস্টমার ডিমান্ড, টু স্মুথ প্রোডাকশন রিকোয়ারমেন্টস, এইগুলাই পরে চলে আসছে যে টু রিডিউস দ্য রিস্ক অফ স্টক আউট। সো একই যে এই যে কাস্টমারের ডিমান্ডটা মিট করা মানেই হলো স্টক আউটটা না হওয়া। তো এখানে এটাই অনেকটা ধরো একই টাইপের জিনিসটা যে স্টক আউট কখন হবে, যদি আমি কাস্টমারের ডিমান্ড ফুলফিল না করতে পারি, তার মানেই তো স্টক আউট। তো এই স্টক আউটটাকে রিডিউস করাই হলো, করাও আরেকটা ইনভেন্টরি ফাংশন। আর লাস্টেরটা হলো টু টেক অ্যাডভান্টেজ অফ কোয়ান্টিটি ডিসকাউন্ট। এই ব্যাপারটা কি জানো, এই ব্যাপারটা হলো আমরা জানি যে 5টা বা 10টা প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের পার ইউনিট কস্ট যেমন হয়, আমি যদি 100টা প্রোডাক্ট কিনি, তাহলে ওই পার ইউনিট কস্টটা অনেক কমে যায়, তাই না? এটা তো নর্মাল সিনারিও যে অনেক বেশি কিনলে বলে যে আচ্ছা ঠিক আছে একটু কম দিতে পারে। 2টা 3টা বা 5টা কিনলে খুচরা যেটা বলে আর পাইকারি যেটা বলে, খুচরা বিক্রেতাদের মানে খুচরা ক্রেতাদের মানে যারা খুচরা কিনে, তাদের জন্য একটা প্রোডাক্টের দাম একরকম হয়, আবার যারা হলো ধরো একদম লটে কিনে অথবা পাইকারি কিনে, তাদের জন্য প্রাইসটা ডেফিনেটলি একটু কম থাকে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে অনেক ইউনিট কিনে। সো এই যে কস্ট অ্যাডভান্টেজ এখানে যেটা আসে, একটা কস্ট অ্যাডভান্টেজ পাচ্ছি অনেক বেশি কিনলে। সো এই কস্ট অ্যাডভান্টেজ
পাওয়াও একটা ইনভেন্টরি ফাংশন, যে মানে ইনভেন্টরি রাখা মানে কি, বেশি পরিমাণে রাখা। বেশি পরিমাণে রাখা মানে কি, আমি জানছি যে এই প্রোডাক্ট গুলো আমার সেল হয়ে যাবে এক সপ্তাহে। সো এক সপ্তাহ বা ধরো এক মাসের কথা বলছি, এক মাসে এই প্রোডাক্ট গুলো সেল হয়ে যাবে। তো এখন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে না কিনে এক মাসের প্রোডাক্ট আমি একসাথে কিনলাম। কেনার কারণে আমি একই সাথে ধরো ট্রান্সপোর্টেশন কস্টটা কমাতে পারবো। আবার ধরো এক সপ্তাহে কিনতাম 50টা, তখন প্রাইস একরকম ছিল, এখন এক মাসের জন্য কিনবো 200টা। তো তখন আরেকটু কস্ট অ্যাডভান্টেজ পেতে পারি। কিন্তু এটা আমার লক্ষ্য করতে হবে যে প্রোডাক্টের টাইপসটা কিরকম। এখন ফল অথবা ধরো তোমার ফলমূল বা শাকসবজি তো আমি এক মাসেরটা কিনবো না, তাই না? এটা তো আমার ভালো থাকবে না। সো প্রোডাক্টের টাইপস এর উপর ডিপেন্ড করেও আমরা ধরো বেশি পরিমাণে কোয়ান্টিটি কিনবো না কম পরিমাণে কোয়ান্টিটি করবো, এটা অনেকটা ডিপেন্ড করে। আহ এবার আসি হলো ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম। সো ইনভেন্টরি কাউন্টিং সিস্টেমে দেখো, ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম মানে বোঝাই যাচ্ছে যে ইনভেন্টরি যে রাখছো ওটা কতটুকু আছে, এটা আমার অবশ্যই প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন না অ্যাকচুয়ালি, যে ইনভেন্টরি কতটুকু আছে এটা আমার চেক আউট করতে হবে। কারণ আমি এক মাসেরটা কিনলাম, এক মাসের ইনভেন্টরি প্রোডাক্ট কিনে আমি বসে রইলাম, ভেবে রইলাম যে এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু ওই এক মাসের প্রোডাক্ট আমি যে পরিমাণ ইউসেজ রেটে প্রোডাক্টকে স্টোর করছিলাম, দেখা যাচ্ছে যে প্রথম দিকে অনেক বেশি পরিমাণে কনজিউম হচ্ছে, হয়ে হয়ে এক মাসের প্রোডাক্ট 20 দিনও শেষ হতে পারে। এখন যদি আমি কিছুদিন পর পর রিভিউ না করতে পারি, রিভিউ না করে দেখি যে কতটুকু প্রোডাক্ট আছে, তাহলে আমি একটা সার্টেন টাইমে স্টক আউটে পড়বো না। তো এই কারণেই দেখো ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম দরকার। ইনভেন্টরি কাউন্টিং সিস্টেম দুই রকমের, একটা হলো পিরিয়ডিক সিস্টেম, তারপরে আছে হলো তোমার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটাকে কন্টিনিউয়াস রিভিউ সিস্টেমও বলে। তো পিরিয়ডিক সিস্টেম কি, পিরিয়ডিক সিস্টেম হলো ধরো একটা এটা হলো টাইপস অফ কোম্পানির উপর ডিপেন্ড করে, এক একটা কোম্পানি এক এক রকম হতে পারে। সো দেখা যাচ্ছে যে ইনভেন্টরি যতটুকু আছে ওই ইনভেন্টরি গুলা প্রত্যেক সপ্তাহ বলো বা 2 সপ্তাহ বা এক মাস পর পর চেক করে দেখা যে কতটুকু আছে, এন্ড এটা হলো ফিজিক্যাল কাউন্ট। ফিজিক্যাল কাউন্ট করে দেখবো। ধরো ফিজিক্যাল কাউন্টটা আসলে অনেক বড় লটের প্রোডাক্ট হলে সবগুলা গুনে দেখা সম্ভব না, কিন্তু বড় লটের প্রোডাক্ট হলে এগুলো যখন এক একটা সেকশনে রাখে, ওই প্রত্যেকটা সেকশনে ধরো বক্স আকারে থাকে, বক্স গুলো গোনা যেতে পারে। সো প্রত্যেকটা বক্সে 100টা থাকতে পারে, এভাবে আমরা গুনতে পারি। সো পিরিয়ডিক সিস্টেমটা হলো কি, প্রত্যেক উইকে অথবা এক উইক 2 উইক অথবা এক মান্থ পর পর আমি চেক করে দেখবো আমার কতটুকু হাতে ইনভেন্টরি আছে। সো এখানে অ্যাডভান্টেজ গুলো দেখো, এটা হলো ইকোনমিক প্রসেস, এটা হলো খুব ইজিলি তুমি হলো কাউন্ট করতে পারতেছো, কোনো এক্সপার্টাইজ লাগতেছে না। আর ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হলো যেহেতু এক সপ্তাহ পর পর তুমি এটা কাউন্ট করতেছো, সো দেখা যাচ্ছে যে এই 1 উইক বা 2 উইক, এটা তো অনেক বড় একটা গ্যাপ, তাই না? সো 1 উইক বা 2 উইক, ধরো কোনো একটা পিরিয়ডিক সিস্টেমের টাইম স্প্যান হলো 2 উইকস। তো এই 2 উইকস পর পর তুমি চেক করতেছো, এই 2 উইকস ধরো এক উইকের পরে আরেক উইকে হঠাৎ করে এত বেশি সেল হয়ে গেল। তো লাস্টের দিকে ওই যে 2 উইক পর পর তুমি চেক করো, লাস্টের 2-1 দিন স্টক আউটে করতেও পারো, যেহেতু টাইম স্পেন্ডটা অথবা টাইম এখানে ডিফারেন্সটা অনেক বেশি। তারপরে হলো কন্টিনিউয়াস রিভিউ সিস্টেম বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এটা কি, এটা হলো কন্টিনিউয়াসলি আমি যদি ট্র্যাক করি, এক একটা ধরো প্রোডাক্ট কনজিউম হচ্ছে, সাথে সাথে ট্র্যাক করে রাখলাম যে এই বক্স থেকে একটা প্রোডাক্ট গেল। এই জিনিসটা সবচেয়ে বেশি হয়ে থাকে কিসে, এটা হলো সুপার শপে দেখবা যে মাঝে মধ্যে সুপার শপ অথবা ক্লথ যে কোনো ক্লথ শপে ওখানেও দেখতে পারবা যে মাঝে মধ্যে দেখো কম্পিউটারে তারা চেক করে দেখে যে সাইজ এম বা সাইজ এল অথবা সাইজ স্মল সাইজের এই শার্টটা আছে কিনা, তারা কম্পিউটারে চেক করে দেখতে পারে। সো এটা কিভাবে করে, আহ, যখন একটা প্রোডাক্ট স্মল সাইজ বলো বা মিডিয়াম সাইজ বলো অথবা লার্জ সাইজের কোনো একটা শার্ট সেল হচ্ছে, দেখবে স্ক্যান করে তোমার হলো ওই বিলটা করে। সো যখন স্ক্যান করে তখন অটোমেটিক্যালি সেই কম্পিউটার রিড করে রাখে যে কোন সাইজের কোন প্রোডাক্টটা যাচ্ছে। তো স্ক্যান করে ওই রিড করে রাখার সাথে সাথে কম্পিউটারে আগে থেকে ইনপুট দেওয়া থাকে যে এই সাইজের শার্ট ছিল বা এই সাইজের প্রোডাক্ট ছিল 10টা। তো যখন স্ক্যান করতেছে, যখন ওই স্মল সাইজ একটা চলে যাচ্ছে বা সেল হয়ে যাচ্ছে, তখন ওই অটোমেটিক্যালি 10টা থেকে 9টা চলে আসে। সো এইটা হলো ওয়ান কাইন্ড অফ পারপিচুয়াল কাউন্টিং সিস্টেম।
এখানে দেখো, এখানে কিছু রেঞ্জ, এই সিস্টেমেরই কিছু 2-3টা দেখো রেঞ্জ আছে। একটা হলো টু বিন সিস্টেম, একটা হলো ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, একটা হলো পয়েন্ট অফ সেল সিস্টেম। সো টু বিন সিস্টেম এগুলো কিন্তু পারপিচুয়াল কাউন্টিং সিস্টেমের মধ্যেই, যে কয়েকটা রেঞ্জ। সো টু বিন সিস্টেম কি? টু বিন সিস্টেম হলো, ধরো দুইটা বিন থাকবে বা দুইটা বক্সের মতো থাকবে। ধরো এখানে বিন আকারে লেখা বিনই থাকবে ধরো। তো আহ, দুইটা বিনের মধ্যে প্রোডাক্ট গুলো থাকলো, এক একটা বিন থেকে প্রোডাক্ট তোমার সেল হচ্ছে। একটা বিনের প্রোডাক্ট যখন সেল হয়ে যায়, দ্যাট মিনস কি আমার হাতে আরেকটা বিন আছে, বিনের ফুল বিন প্রোডাক্ট আছে। তো ফার্স্ট বিন শেষ হয়ে গেলে সেকেন্ড বিন যখন শুরু করব, ঠিক তখনই ওই যে আগের বিনটা স্টক আউট হয়ে গেল, ওইটা আবার আমি ফুলফিল করব। তো এটা হলো টু বিন সিস্টেম। সলভ, ধরো দুইটা কন্টেইনার টাইপের থাকবে বা দুইটা স্পেস, ধরো স্পেস বললে বলতে পারো, বা দুইটা সেকশন থাকবে। একটা সেকশন সব সময় একটা সেকশন থেকে আমি প্রোডাক্ট নিব, একটা সেকশনের প্রোডাক্ট ফুল স্টক আউট হলে সেকেন্ড সেকশনে যাব, এন্ড ইন দা মেইন টাইম ফার্স্ট সেকশন আবার আমি স্টকিং করব। সো এটা হলো টু বিন সিস্টেম। ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, এটা তো একটু আগেই বলছি যে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড হলো এই যে এরকম একটা কোড থাকবে। কোড রিড করে করে দেখবো যে আমার কয়টা প্রোডাক্ট আছে বা কয়টা প্রোডাক্ট নাই। আর হলো পয়েন্ট অফ সেল সিস্টেম। পয়েন্ট অফ সেল সিস্টেম মেইনলি আমি প্রথমে যে এক্সাম্পলটা দিছি, দেখো ইউনিভার্সাল প্রোডাক্ট কোড আর পয়েন্ট অফ সেল, এই দুইটার মধ্যে একটা ছোট ডিফারেন্স আছে। আমি আগে পয়েন্ট অফ সেলসটা বলি, তারপর ইউনিভার্সাল প্রোডাক্ট কোডটা বলবো। তো পয়েন্ট অফ সেলস মানে হলো সেলিং পয়েন্টে যেই তোমার ওটাকে কি বলে, যেই প্রোডাক্ট গুলো সেল হচ্ছে। আমি যে এক্সাম্পলটা প্রথমে বলছিলাম যে একটা স্মল সাইজের হচ্ছে, একটা স্মল সাইজের ক্লথ গেল, স্মল সাইজের ক্লথ যাওয়ার পরে তারপর ধরো তোমার স্মল সাইজের ক্লথ গেল, যাওয়ার পরে ওইটা অটোমেটিক্যালি ওই মানে মোর ব্রেকডাউন, যেটাকে বলে সেলিং, যে কয়টা প্রোডাক্ট যে কয়টা সেল হচ্ছে সবগুলো আলাদা আলাদা ভাবে আমি জানতে পারবো। আর এই যে ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, এটা ধরো ফুল একটা বড় সেকশনের আন্ডারে, একটা অনেক বড় সেকশনের আন্ডারে এখানে একটা কোড দেওয়া থাকবে। তো এখানে প্রত্যেক দিন একটা দিন গেলে পয়েন্ট অফ সেল হলো, প্রত্যেকটা সেল হচ্ছে সাথে সাথে আমার হলো স্টোর হচ্ছে। আর ইউনিভার্সাল প্রোডাক্ট কোডে এই যে এই কোডটা হচ্ছে, এটা হলো প্রত্যেক একটা দিন চলে যাবে, ফুল একটা দিন ফুল সেল হয়ে গেল। ফুল সেল হয়ে যাওয়ার পরে পরে তারপর হলো এটা আপডেট করবে। ধরো এখানে একটা স্ক্যানের মতো ইয়া থাকবে, এখানে এই স্ক্যানের এই ইনফরমেশন গুলো তো কম্পিউটারে আপডেট করা থাকে। তো প্রত্যেক দিন গেলে, একটা দিন গেলে প্রত্যেক দিনের পর এটা আপডেট করবে। আর পয়েন্ট অফ সেল হলো প্রত্যেকটা সেল হবে সাথে সাথে আপডেট হয়ে যাবে যে একটা প্রোডাক্ট কমে গেছে। আর ইউনিভার্সাল প্রোডাক্ট কোড হলো কি, যে একদিন গেল, ফুল দিনের সেল হওয়ার পরে তারপর আমি এটাকে আপডেট করব। আপডেট করে এটা হলো এখানে এই কোডের মধ্যে থাকবে যে আজকে এতখানি সেল হয়েছে, এতখানি প্রোডাক্ট আছে। তো এখানে দেখে স্মল গ্রোসারি আইটেম এসব জিনিসগুলোতে আসলে এই ইউপিসি, ইউনিভার্সাল প্রোডাক্ট কোড টাইপের এই ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয়। যে তোমার গ্রোসারি আইটেম তো আসলে ধরো 250 গ্রাম বলো বা 500 গ্রাম বলো, এগুলো সব সেম। একটা ধরো 500 গ্রামের গ্রোসারি আইটেম একসাথে থাকে সবগুলো, আবার 1 কেজি গ্রোসারি আইটেম একসাথে থাকে। তো কোনটা কোন আইটেম সেটা কোনো চেক না করে 500 গ্রামের কয়টা গেল, জাস্ট হলো বড় একটা লটে চেক করা যে কতটুকু সেল হলো। এটা হলো ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, আর এটা হলো পয়েন্ট অফ সেলস সিস্টেম। আচ্ছা, পয়েন্ট অফ সেল সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো পাবাই। এখন হলো আসি ইনভেন্টরি কস্ট, কি কি কস্ট আসতে পারে। দেখো ইনভেন্টরি কস্টের মধ্যে আসে হলো পারচেজ কস্ট, হোল্ডিং কস্ট, অর্ডারিং কস্ট, শর্টেজ কস্ট। পারচেজ কস্ট হলো তুমি যে প্রোডাক্ট গুলো কিনতেছো, ইনভেন্টরিতে রাখার জন্য তো প্রোডাক্ট গুলোর একটা কস্ট আছে, ওইটা হলো পারচেজ কস্ট। হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট, এটাকে ইনভেন্টরি কস্টও বলে। মানে এই ইনভেন্টরি কস্টের মধ্যে এগুলো আসলে, ধরো তোমরা যখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি করবা, তখন হলো এই হোল্ডিং কস্টটাকে ইনভেন্টরি কস্ট যে কোনো ম্যাথে পাইতে পারো। যদি ইনভেন্টরি কস্ট হিসাবে একটা দেওয়া থাকে, তাহলে এটা ধরে নিবা এটা হলো হোল্ডিং কস্ট। যদি বলা থাকে আর কি ইনভেন্টরি কস্ট, কিন্তু এরকম ধরো কনফিউজ করা হয় না সচরাচর, আমি করবো না অ্যাটলিস্ট, পরে যদি পাও আর কি কোনো সাবজেক্টে। তো হোল্ডিং কস্ট হলো কি, এই যে ইনভেন্টরিতে বা স্টক ইন করে রাখতেছো তোমরা প্রোডাক্ট গুলো, এই স্টক ইন করে রাখার জন্য যে একটা স্পেস আছে, ওই স্পেসের ভাড়া আছে। তো এটাই হলো হোল্ডিং কস্ট বা ক্যারিং কস্ট। তারপর আমি আসলে অর্ডারিং কস্ট, এই যে তুমি অর্ডার করছো
এই পরিমাণ আমার প্রোডাক্ট লাগবে, এই অর্ডার করার জন্য কিছু কস্ট থাকতে পারে। আবার ধরো এই যে অর্ডারিং করলে, এই অর্ডারিং কস্টের মধ্যে দেখো টেম্পোরারি স্টোরেজ কস্ট কেমন হতে পারে। এই যে তুমি অর্ডার করলা, অর্ডার করে ইনভেন্টরি মানে হলো কি, ইনভেন্টরি যেখানে রাখবা সেটার জন্য তো আলাদা স্পেস আছে। কিন্তু তাছাড়া দেখা যাচ্ছে তুমি ওই একটা গাড়ি থেকে উঠালা, গাড়িতে উঠানোর জন্য কয়েকটা লেবার লাগতে পারে, আবার গাড়ি থেকে নামানোর জন্য কিছু লোক লাগতে পারে, আবার গাড়ি থেকে নামানোর পর একটা জায়গায় রাখতে হয় টেম্পোরারিলি, তারপর না হয় তোমার ইনভেন্টরি যেখানে রাখো তুমি পার্মানেন্টলি ওখানে রাখো। কিন্তু গাড়ি থেকে সাথে সাথে এমনও হতে পারে তোমার কোম্পানিটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে বড় বড় ট্রাক গুলো একদম ভিতরে আসতে পারবে না। তো দেখা যাচ্ছে যে বড় বড় ট্রাকে করে যখন তোমার ওই প্রোডাক্ট গুলো আসতেছে ইনভেন্টরিতে রাখার জন্য, ওগুলো ওই তোমার ইন্ডাস্ট্রির বাহিরেই কোনো একটা জায়গায় নির্দিষ্ট ধরো 5 ঘন্টা 6 ঘন্টা বা একদিনের জন্য রাখা লাগতে পারে। তো ওই যে ওই নির্দিষ্ট জায়গাটা যেটা হলো টেম্পোরারি স্টোরেজ, ওখানে কিছু খরচ হতে পারে। তো এই সব কিছু মিলে অর্ডারিং কস্টে আসবে। আর শর্টেজ কস্ট মানে হলো যদি কখনো তোমার দেখা যাচ্ছে যে কাস্টমারের ডিমান্ড অনেক বেশি হয়ে গেল, তার মানে তোমার হলো এখন শর্ট পড়ে গেল। তো প্রোডাক্ট যদি শর্ট পড়ে যায়, র মেটেরিয়াল যদি শর্ট পড়ে যায়, তাহলে কিভাবে আমার এক্সট্রা কস্ট গুনতে হয়। ধরো সে ফর এক্সাম্পল আমি নর্মালি আমার সাপ্লায়ারকে বললাম যে আমাকে 100 ইউনিট প্রোডাক্ট দেন 7 দিনের মধ্যে, সাপ্লাই 7 দিনের মধ্যে দিল। কিন্তু ধরো যদি এমন হয় যে তোমার 7 দিন, অ্যাটলিস্ট 7 দিন টাইম দিচ্ছি আমি সাপ্লায়ারকে, কিন্তু হঠাৎ করে আমার স্টক আউট হয়ে গেল। এখন আমি সাপ্লায়ারকে বললাম যে আহ, আমাকে কালকের মধ্যেই কিছু র মেটেরিয়াল দেওয়া লাগবে, আমি শর্টেজ বা মানে আমার স্টক আউট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, একে তো সাপ্লায়ার 7 দিন টাইম নিয়ে দিত, কিন্তু হঠাৎ করে যদি সাপ্লায়ার আমাকে দিতে চায়, তার মানে কি অনেক বেশি কষ্ট পড়ে যাবে না। ট্রান্সপোর্টেশন না থাকতে পারে, অথবা দেখা তাকে হলো তোমার হুম, রেলে দেওয়া পসিবল না, তাকে এখন ট্রাক ভাড়া করা লাগতে পারে, বা আহ, অনেক বেশি দামি প্রোডাক্ট ধরো 6 ঘন্টা বা 7 ঘন্টার মধ্যে দিতে হবে, এক্ষেত্রে এয়ারে করে প্রোডাক্ট দেওয়া লাগতে পারে, র মেটেরিয়াল। সো এইসব কারণে ধরো যদি আমি হঠাৎ করে কোনো প্রোডাক্ট চাই, হঠাৎ করে কোনো প্রোডাক্ট চাইলে ওই প্রোডাক্টের দাম ডেফিনেটলি একটু বেশি থাকে আর কি, বেশি দেওয়া লাগে, আমাদের বেশি পে করা লাগে। তো এগুলো আসলে শর্টেজ কস্টের মধ্যে আসবে, এই যে ব্যাক অর্ডার কস্ট। তো আহ, এই জিনিসগুলো আসলে ইনভেন্টরি কস্টের মধ্যে পড়ে। আর লিড টাইমের সাথে কি তোমরা ফ্যামিলিয়ার সবাই? লিড টাইম আমাকে দু একজন একটু কেউ রেসপন্স করো। স্যার যে কোনো অনলাইন অর্ডার, লিড টাইমটা জানতে চাচ্ছি, অনলাইন যে কোনো অর্ডারটা এই যে আসতে যে সময়টা লাগে, আমি অর্ডার করলাম, করার পর আসতে যে সময়টা লাগলো এই টাইমটা। হ্যাঁ হ্যাঁ, তুমি অনলাইন না বলে লিড টাইম আসলে সবকিছুর ক্ষেত্রেই এই, এটা হবে। লিড টাইম হলো একটা অর্ডার করার পর ওই অর্ডারটা রিসিভ করার আগের টাইম, মানে যতটুকু টাইম লাগে সেটাকে বলে লিড টাইম। এটাকে ধরো গার্মেন্টস এ বলে টাস্ক টাইম, গার্মেন্টস এর ভাষায় টাস্ক টাইম বলে, কিন্তু এমনিতে লিড টাইম বলে। যে একটা অর্ডার করার পরে অর্ডারটা রিসিভ করার মধ্যবর্তী যে সময়টুকু বা টাইম ডিফারেন্স, এটাকে আমরা বলবো লিড টাইম। এবার আসি এবিসি অ্যাপ্রোচ। এবিসি অ্যাপ্রোচ একটা ইনভেন্টরি সিস্টেম, বা ইনভেন্টরি বা মানে ইনভেন্টরিতে যে আমি স্টক ইন করে রাখবো, এটা কিভাবে সাজাবো, এই সিস্টেম, এটা একটা এবিসি অ্যাপ্রোচ। তো এবিসি অ্যাপ্রোচটা অনেক সোজা। দেখো সচরাচর কোম্পানিগুলো এবিসি অ্যাপ্রোচ ফলো করে কিভাবে, তাদের হোল প্রোডাক্ট গুলোকে 3টা ক্যাটাগরিতে ডিভাইড করে। তো 3টা ক্যাটাগরি দেখো, এ বি সি। এ হলো ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট, বি হলো মডারেটলি ইম্পর্টেন্ট, সি হলো লিস্ট ইম্পর্টেন্ট। তো আরেকটা জিনিস সেটা হলো এই এ বি সি 3 টাইপের ক্যাটাগরি প্রোডাক্টের তোমার কিছু ওটাকে কি বলে বৈশিষ্ট্য থাকে। সো বৈশিষ্ট্যগুলো কি, সেটা হলো কি, এ টাইপের যে প্রোডাক্ট যেগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে, এগুলো ধরো কষ্ট অনেক বেশি থাকে, কিন্তু এই টাইপের প্রোডাক্টের পরিমাণ অনেক কম থাকে। একটা কোম্পানিতে দামি প্রোডাক্ট অনেক কম থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে
দেখো এখানে এই প্রোডাক্ট গুলোর কস্ট অনেক বেশি কিন্তু প্রোডাক্ট গুলো অনেক কম, কিন্তু দেখো এই 10 থেকে 20% কন্ট্রিবিউট 60 to 70% ভ্যালু। মানে কি এই প্রোডাক্ট গুলো থাকে 10 to 15%, কিন্তু এরা ওভারঅল কোম্পানি 60 to 70% ভ্যালু বিয়ার করে। আচ্ছা, সো ক্লাস এ আমি কি বললাম, ক্লাস এ হলো তারা হলো অনেক দামি প্রোডাক্ট থাকবে এন্ড হলো তারা ওভারঅল কোম্পানির 100% এর মধ্যে 60 to 70% ভ্যালু তারাই বিয়ার করবে, কিন্তু তাদের পরিমাণ থাকবে খুবই কম, যা এদেরকে আমরা ক্লাস এ তে ক্যাটাগরাইজ করব। ক্লাস বি হলো কি, এরা থাকবে হলো 20 থেকে 30%। ওভারঅল ধরো 100% প্রোডাক্ট যদি থাকে 100% এর মধ্যে 10 থেকে 15% প্রোডাক্ট থাকবে ক্লাস এ, কিন্তু তাদের কন্ট্রিবিউশন থাকবে 60 to 70%। ক্লাস বি হলো 20 to 30% থাকবে প্রোডাক্ট, তাদের কন্ট্রিবিউশনও থাকবে হলো 20 to 30%। আর ক্লাস সি হলো এরা হলো 60 to 70% প্রোডাক্টই থাকবে ক্লাস সি, কিন্তু তারা কন্ট্রিবিউট করবে 5 থেকে 10%। সো এইভাবে ক্যাটাগরাইজ করার কারণ কি? ক্যাটাগরাইজ করার কারণ হলো এই যে ইনভেন্টরিতে আমি স্টক ইন করে রাখবো, এখন এগুলো তো আমার আসলে দেখাশোনা করতে হবে না, লুক আফটার করতে হবে। এখন এটা তো ধরো আমি এমনিতে বলতেছি 100টা প্রোডাক্ট বা 200টা প্রোডাক্ট, এটা শুনতে অনেক সহজ লাগতেছে, কিন্তু যদি 1000 প্রোডাক্ট হয়ে যায় তখন তো আসলে এই প্রোডাক্ট গুলো হিউজ না, এগুলো আসলে লুক আফটার করা, এগুলো কন্ট্রোল করা, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো দেখা আসলে সো টাফ। তারপর সবকিছু তোমার মনিটরিং এ রাখা। সো এই কারণে কি করে, এই 3টা ক্লাসে ডিভাইড করে, ক্যাটাগরাইজ করে করে ক্লাস এ আর ক্লাস বি। ধরো ক্লাস এ কে অনেক কেয়ারফুলি লুক আফটার করা হয়, কারণ তারা হলো একে তো কম, কিন্তু তাদের কন্ট্রিবিউশন হলো অনেক বেশি, কন্ট্রিবিউটেড ভ্যালু। কিন্তু তো এই কারণে যারা ক্লাস এর আন্ডারে পড়ে তাদের ধরো একটু ম্যান পাওয়ার বেশি দিতে পারে, অথবা এক্সপার্ট ম্যান পাওয়ার দিতে পারে তাদেরকে লুক আফটার করার জন্য। আর ক্লাস বি রিলেটিভলি লো ইম্পর্টেন্ট এ থেকে, সো তাদের ক্ষেত্রে ম্যান পাওয়ার একটু কম দিতে পারে। আর ক্লাস সি হলো এদের তো ভ্যালু বেশি একটা না, তার মানে এরাও তো একটা দামি প্রোডাক্ট না। সো দামি প্রোডাক্ট না হলে তাদের নিয়ে অনেক বেশি টেনশন করার কিছু নাই, সো ক্লাস সি তে অনেক কম ম্যান পাওয়ার দিতে পারে। সো এইভাবে করে আমার হলো তোমার প্রোডাক্ট গুলো লুক আফটার করে, যে কিভাবে মনিটরিং করে আর কি। সো এই মনিটরিং করার জন্য আসলে 3 টাইপের ক্লাসে ডিভাইড করি। সো এখন এখানে ওই কথাগুলোই বলা হয়েছে যে আমি তোকে যেটা বলার চেষ্টা করলাম। এবার আসি একটা ম্যাথসে, এবিসি অ্যানালাইসিসে, যে কিভাবে তোমার ক্লাসগুলো করা হয়। তো এখানে দেখো আইটেম নাম্বার, আইটেম কোড দেওয়া আছে, যে 1 থেকে 100 পর্যন্ত আইটেম কোড, এটার অ্যানুয়াল ডিমান্ড দেওয়া আছে, ইউনিট কস্ট দেওয়া আছে। সো ডিমান্ড কে ইউনিট কস্ট দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ডলার ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু পাবো কোনটার কত। সো এই আইটেম নাম্বার 1 থেকে 10 এর মধ্যে ইন টোটাল আমি সবগুলো ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করে প্রত্যেকটা ডলার ভ্যালু পাইলাম, যে অ্যানুয়াল ভ্যালু কত। সো ডলার ভ্যালু পাওয়ার পরে দেখো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, এই আইটেম কোড 8 নিজেই কিন্তু ইন টোটাল $75,910 মধ্যে অলমোস্ট 50% আপ হলো এই আইটেম কোড 80 মানে কভার করতেছে, রাইট? সো এটা হলো ক্লাস এ তে ফেলবো আমরা, একটু পরে আসতেছি আমি এটা কিভাবে করবো। দেখো এখানে দেখো আইটেম কোড 8 অ্যানুয়াল ডলার ভ্যালু হলো 40,000 $40,000। সো ও হলো ইন টোটাল কত পার্সেন্ট তোমার ইম্পর্টেন্স বিয়ার করে, এটা কিভাবে বের করব। দেখো এখানে হয়তো বা পরেরটা আছে, রাইট? আচ্ছা, এটা না থাকলেও পরেরটা আছে। আচ্ছা, এটার জন্য আরেকটা কলাম হবে, তোমরা একটু খেয়াল করো সবাই। আরেকটা কলাম তোমরা করবা, সেটা হলো এখানে তো দেখতে পাচ্ছ এটা 40,000 না,
এগুলাকে বড় থেকে ছোট অর্ডারে সাজাবা। বোঝা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো, এটা ইম্পর্টেন্ট, এটা এখানে কিন্তু করা নাই। আইটেম অ্যানুয়াল ডলার ভ্যালু এটা দিলাম, দেওয়ার পরে এটাকে বড় থেকে ছোট সাজাবা, মানে আইটেম 8 এর সবচেয়ে 40,000, তারপর 12,000, তারপর 10,000, 9,000, তারপরে 1,500, তারপরে 1,700, এভাবে করবা। করার পরে এই যে 75,000 আছে, এই 75,000 আর 40,000, 40,000 ডিভাইডেড বাই 75,000 ইন্টু 100 দিয়ে প্রত্যেকটা পার্সেন্টেজ পাবা না? সবগুলাকে যদি ভাগ করো, এই কথাটা জি, বোঝা স্যার। যাচ্ছে? আমি কিন্তু কঠিন কিছু বলিনি। এই 9,000 কে 75,000 দিয়ে ভাগ দিয়ে এটাকে যদি 100 দিয়ে গুণ দাও, তাহলে পার্সেন্টেজ পাবা না? জি স্যার। হ্যাঁ, তো প্রত্যেকটা পার্সেন্টেজ বের করবা, করে তারপরে হলো কিউমুলেটিভ পার্সেন্টেজ বের করবা। তো যখন তুমি কিউমুলেটিভ পার্সেন্টেজ বের করবা, তখনই কিন্তু ইন টোটাল আস্তে আস্তে পেয়ে যাবা কে কত পার্সেন্ট কভার করতেছে। তো এখানে অ্যাকচুয়ালি ওভাবেই করছে, কিউমুলেটিভ পার্সেন্টেজ আকারেই করছে। এখানে 10%, একদম 10% না, এখানে কয় পার্সেন্ট আসে একটু দেখো তো, অ্যানুয়াল ডলার ভ্যালু, সরি এটা না, এই যে 52% আসে, তাই না? এই যে এখানে দেখো অ্যানুয়াল ডলার ভ্যালু আসে 52.7%। সো আমার প্রথম এবিসি অ্যানালাইসিস এ ক্লাসের জন্য কত ছিল? 60 to 70%। তো শুধু যদি আমি এ ধরি, মানে এ শুধু আইটেম নাম্বার 8 কে যদি এ ধরি, তাহলে আসে 52.7%। এখন তুমি এবিসি ক্লাসিফিকেশনে পড়লা যে আইটেম এ হলো অ্যানুয়াল ডলার ভ্যালু থাকবে 60 to 70%। যেহেতু এটা 52%, তাহলে পরেরটাকে আমি এ ধরে চিন্তা করি, এই দুইটা মিলে যায়। তো তুমি যদি পরেরটাকেও এ ধরো, তার মানে এই দুইটাকে একসাথে যদি এ ধরো, তাহলে তুমি একটু ক্যালকুলেট করে দেখো পার্সেন্টেজ ডলার ভ্যালু কত আসে। 40,000 আর 12,000, 52,000, 52,000 কে 75,000 দিয়ে ভাগ দিলে কত আসে? কেউ একজন করো তো ঝটপট। স্যার আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো জানি, আমরা তো এখন জানি যে ক্লাস এ তে ইন টোটাল 60 to 70% ভ্যালু বিয়ার করবে ক্লাস এ তে যারা থাকবে। সো এখন আমি শুধু দেখতে পাচ্ছি শুধু 8 নাম্বারকে যদি ক্লাস এ ধরি, তাহলে সে বিয়ার করছে 52.7%। তো এখন 8 আর 3 একসাথে ধরে এই দুইটাকে এ ধরে দেখি কত পার্সেন্ট আছে, স্যার সেটা বলছি। 68.5%। 58 কিভাবে আসে? 68 Sir, 68.50. 60 68.5. 68.5, ওকে ফাইন। এখানে ধরো একভাবে করা আছে, এভাবে যে করতে হবে এমন কোনো সবসময় কথা নেই। 68.5 যদি আসে, তাহলে তোমরা 8 আর 3, 8 আর 3 কে তুমি এ ধরলা। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝা এটা যাচ্ছে, স্যার। হ্যাঁ, এটা হলো পুরাটাই তোমাদের উপর, কিন্তু এমন করবা না কখনো যে এ ক্লাস এ ধরলা একদম 80% করে ফেললা, এমন হবে না। আবার এমন ধরলা ক্লাস এ ধরলা যে হলো 40%। তো আমি তোমাদের অ্যাডভাইস দিব যে এই প্রবলেমটা যেভাবে আসে, এখানে শুধু 8 নাম্বার আইটেমকে ক্লাস এ ধরছে, তো তোমরা এটা নাও ধরতে পারো। এখানে আরেকটা কথা আছে, সেটা হলো অ্যানুয়াল ডলার ধরো 68 আসে আইটেম 8 আর আইটেম 3 যদি ধরি, হ্যাঁ? তো এখন পার্সেন্টেজটা কথা তো মনে আছে, তাই না? আমার দুইটা জিনিস দেখতে হবে, 10 থেকে 15% কন্ট্রিবিউট করতে হবে, আর হলো 60 to 70% ভ্যালু। এটা হলো কি 10 থেকে 15%, এটা কি হবে? টোটাল 100% এর মধ্যে কতটা আইটেম, আইটেম নাম্বার। আর এটা কি ডলার ভ্যালু বা এটা টাকা। আমার কথা বুঝতে পারছো সবাই? এটা তোমরা কনফিউজ হয়ে যেও না। 10 থেকে 15% হলো পার্সেন্টেজ, প্রোডাক্ট সংখ্যা। আর 60 to 70% মানে লাস্টের এটা ডিফাইন করবে হলো দাম, ভ্যালু মানে ডলার ভ্যালু মানে দাম আর কি, কতটুকু টাকা আমি ইনকাম করতেছি, আয় করতেছি। তো এখন আমি এখানে দেখো আইটেম 8 ছিল কয়টা? 100টার মধ্যে এখানে মোট কয়টা? এখানে খুব সম্ভবত সব মিলায় 100টাই 100টা হয় না, আরো বেশি হবে মনে হয়। এখানে ইন টোটাল কত আসে দেখো তো, এখানে কত আসে একজন যোগ করো। ইন টোটাল কয় পিস হয় দেখো? 25, 10, 35, 35 আর 24 কত? 35 আর 15, 50, স্যার 188। 188। আচ্ছা,
তো 188 মধ্যে 188 মধ্যে 10টা ইউনিট কত পার্সেন্ট হয়? তো 5.31 আচ্ছা 5.31 আর 3 কত আসে? 24। 10 আর 3 মিলে দেখো তো কত আসে। আচ্ছা এখানে কিন্তু সবগুলো হাজারে দেওয়া, বুঝছো? হ্যাঁ এগুলো সব হাজারে দেওয়া, অবশ্য আলটিমেটলি সেমই হবে, প্রবলেম নাই। সবগুলো হাজারে দিলে তো একই আসবে, তাই না? কত দুটো বলবেন? সংখ্যা কেটে যাবে। না এগুলো সবগুলো 6.91 হাজারে দেওয়া। একই আসবে, একই আসবে। কত আসে তাহলে? 8 আর 3 একসাথে করলে কত আসে? 34। 34 কে 188 দিয়ে ভাগ করলে কত আসে? 18.05 18.05 না? 8 তাহলে তোমরা হ্যাঁ দিতে পারবা। 8 আর 3 কে তোমরা হলো এতে দিতে পারবা এই ম্যাথের ক্ষেত্রে। সো আমার আমার এই দুইটার ক্ষেত্রে অ্যানুয়াল ডিমান্ড যে কয়টা আছে, অ্যানুয়াল ডিমান্ড আর হলো কস্ট, এই দুইটা তোমরা সবগুলা দেখবা, অ্যানুয়াল ডিমান্ডও দেখবা, কস্টও দেখবা। দেখে তারপর ক্যালকুলেট করবা যে 10 থেকে 15% ক্লাস এতে থাকবে হলো, ইন টোটাল কোয়ান্টিটির মধ্যে 10 থেকে 15% হলো ক্লাস এতে যাবে। সে কন্ট্রিবিউট করবে কত? 60 to 70% ভ্যালু। সো এখানে দেখো এই ম্যাথসের ক্ষেত্রে এটা দেখো না, এটা আসলে ভুল দেওয়া আছে। এখানে 10% হয় না আসলে, বা এখানে 30-60% রাউন্ড আপ করে দেওয়া আছে, এক্সামে এইভাবে রাউন্ড আপ করো না। সো পার্সেন্টেজ অফ আইটেম, পার্সেন্টেজ অফ আইটেম ওইটা স্যার বুঝি নাই স্যার। পার্সেন্টেজ অফ আইটেম এই যে একটু আগে করলাম না, এই যে ইন টোটাল যে কয়টা আইটেম আছে সেটাকে ওই একই রকম আর কি, যেখানে যেভাবে বের করলাম না, ইন টোটাল যে কয়টা আইটেম আছে এই কয়টা আইটেমের মধ্যে 8 নাম্বার আইটেম কত পার্সেন্ট আছে, এই যে একটু আগে বললো 5 দশমিক কত পার্সেন্ট জানি ছিল, এটা হলো পার্সেন্টেজ অফ আইটেম। বুঝতে পারছো? মানে আমার ইন টোটাল একের জন্য আইটেম 25টা, 2 এর জন্য ইউনিট 10টা, তো এইভাবে ইন টোটাল 188টা পাওয়া গেছে। 188টার মধ্যে 8 নাম্বার আইটেম আছে 10টা, তাহলে কয় পার্সেন্ট আছে? 10 ভাগ 188 ইনটু 100, তাই না? বুঝতে পারছো? স্যার ওইটাই কি ওইখানের যে ওই যে প্রথম পার্সেন্টেজটা আছে ওইটাই? হ্যাঁ, এই যে পার্সেন্টেজ অফ আইটেম ওটাই হবে, কিন্তু এখানে 10% লেখা, এটা রং লেখা, এখানে মানে রাউন্ড আপ করে দেওয়া বোঝানোর সুবিধার্থে, এটা দেখবা না, ঠিক আছে? আর এখানে এই পার্সেন্টেজটা কিভাবে বের হচ্ছে সেটা তো বুঝতে পারছো, তাই না? জি স্যার। এই পার্সেন্টেজটা যেভাবে বের হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তো এখানে শুধু 8 নাম্বার আইটেমকে, এখানে শুধু 8 নাম্বার আইটেমকে রাখছি ক্লাস এ তে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 8 আর 3 একসাথে যদি করি, এই দুইটাকে যদি ক্লাস এ তে রাখি, তাও আমার হবে হলো 68%, রাইট? তো আমার হিসাব মতে 60 to 70% ভ্যালু যদি সে বিয়ার করে, তাহলে ওটাকে ক্লাস এ তে রাখবো। তাহলে আমি এই সেম ম্যাথের ক্ষেত্রে আইটেম 8 আর আইটেম 3 কে আমি ক্লাস এ তে রাখতে পারবো না? বুঝতে পারতেছো? জি স্যার। একটু রেসপন্স করো, বোঝা যাচ্ছে? হ্যালো স্যার বুঝতে জি পারছি স্যার। হ্যাঁ, সো এটাই হলো কথা যে পার্সেন্টেজ অফ ডলার। সো এভাবে এই ম্যাথস এর ক্ষেত্রে 8 আর 3 কে তোমরা একসাথে রেখে ক্লাস এতে রাখতে পারো। তারপরে সেম একই ভাবে পরের, ওখানে তো আমি কিউমুলেটিভ পার্সেন্টেজ পাবো, তাই না? এখানে যে আমি একটু আগে যেটা বলছিলাম যে অ্যানুয়াল ডলার ভ্যালু, এটার পরে আরো দুইটা তোমরা ঘর করবা। একটা কি রাখবা? একটা হলো এই যে প্রথমে হলো বড় থেকে ছোট আকারে করবা, করার পরের ঘরটা কি থাকবে? পার্সেন্টেজ থাকবে, আর তারপরের ঘরটা থাকবে কিউমুলেটিভ পার্সেন্টেজ। তো তুমি যখন কিউমুলেটিভ পার্সেন্টেজ পাবা, তখন তুমি ইজিলি হলো এই ক্যালকুলেট করতে পারবা। ধরো ক্লাস এ তে তখন কিউমুলেটিভ পার্সেন্টেজে প্রথমটা আসতো 52%, ক্লাস বি তে কিউমুলেটিভ পার্সেন্টেজ আসতো কত? 52 এর সাথে ক্লাস বি এর পার্সেন্টেজ যোগ হয়ে যত আসতো তত। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? আবার একটু বলতে হবে না? আচ্ছা ধরো এটা আসছে কত, আমি টেক্সট আকারে লিখি, হ্যাঁ আমাকে একটু একজন হেল্প করো, হ্যাঁ। প্রথমটা ধরো, এটা তো বড় থেকে ছোট আকারে দেওয়া। সো প্রথমটা ধরো $40,000 মানে কত পার্সেন্ট? 52.7%, তাই না? একটু দেখো 75,910 আর 40,000
40,000 ভাগ 75,910 ইন্টু 100 কত আসে দেখো। একজন একটু করো জি স্যার ক্যালকুলেটর দিয়ে। বানাতে হ্যাঁ, তো তারপরে ধরো 12,000 ডিভাইডেড বাই 75,910 এটা কত আসে বলো। 15.81 15.8 না? জি এবার স্যার 10,000 ডিভাইডেড বাই 75,000 কত আসে বলো। 13.17 আমি যে লিখছি দেখা যাচ্ছে। জি স্যার তারপরে 11.85 9,000টা কত। 11.85 আচ্ছা এইটাই, হ্যাঁ আমি এই চারটাই করি। এগুলো হলো কি সবগুলো পার্সেন্টেজ, রাইট? এবার আসি কিউমুলেটিভ পার্সেন্টেজ। কিউমুলেটিভ পার্সেন্টেজ গুলো একটু এই সাইডে করি। সো প্রথমটার কিউমুলেটিভ 52.7 আসবে। পরেরটার কিউমুলেটিভ কত হবে, মানে পরের কিউমুলেটিভ 71.5 পার্সেন্টেজের পরেরটা কত হবে, কত? 71.5 52 কে 18 কত, 71.5। জি স্যার আচ্ছা তাহলে একটু আগে 61 কে বলো। স্যার 18 জায়গায় 15 হবে। 18 এটা 15 হবে। জি স্যার। স্যার 15 হবে স্যার। আচ্ছা আচ্ছা 15 হবে না, এটা 15 হবে। তাহলে এটা হলো 15 হলো, তাহলে হ্যাঁ এটা হলো 52.7, এটা হলো 15 পয়েন্ট সামথিং, 15 পয়েন্ট কত। 15.8 আচ্ছা এটা হলো 15.8। তাহলে এটা যদি 52 হয় তাহলে এবার পরেরটা কত হবে বলো। 68.5 68.5, রাইট? আচ্ছা 68.5, ওকে। তারপরেরটা যোগ করলে কত আসে কিউমুলেটিভ বলো। এই 68.5 এর সাথে যোগ করো 13, 81.6 81.3। হ্যাঁ তারপরেরটা 6 স্যার 6 আচ্ছা হোক 3 6 এটা কোনো ব্যাপার না। হ্যাঁ তারপর 93.4 হ্যাঁ আচ্ছা এখন দেখো এই যে ক্লাসের আর 2 মিনিট বাকি আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা শেষ হয়ে যাবে, সমস্যা নাই, 2 মিনিট একটু ইয়ে দাও। সো এই যে কিউমুলেটিভ পার্সেন্টেজ দিয়ে এখন বোঝা যাচ্ছে না যে কোন আইটেম গুলো ওভারঅল 60 to 70% ইয়া করে। যে প্রথম দুইটা না, এই যে প্রথম দুইটা যদি ধরি তাহলে 68% করে না, রাইট? বোঝা যাচ্ছে? মানে এই যে এই দুইটা মিলিয়েই তো হলো তোমার আহ এই যে 52 আর এই দুইটা যখন মিলায় একসাথে ধরলাম, আইটেম 8 আর আইটেম 3 দুইটা মিলিয়ে ইন টোটাল 68.5% ভ্যালু বিয়ার করে না, এই যে কিউমুলেটিভ যেহেতু করলাম। সো এটাকে আমি ধরবো ক্লাস এ। তারপরে ক্লাস বি আমার হিসাব মতে কত ছিল যে 20 to 30% ভ্যালু বিয়ার করবে। তার মানে কি 68 এর পরে যদি আমি 28 যোগ করি তাহলে কত আসে, 20 যদি যোগ করি কত আসে, 88, রাইট? তার মানে আমি এখন পরের দুইটা যদি ধরি, এটা যদি ধরি যে ক্লাস বি তে আছে শুধু 6 নাম্বার, তাহলে তো সে যাচ্ছে হলো 81% পর্যন্ত। তার মানে কি 68 থেকে 81 কত হয়, 13%। তার মানে আমার ক্লাস বি এর জন্য আমার মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 20 থেকে 30% অ্যানুয়াল ডলার ভ্যালু সে হলো বিয়ার করবে। তো এটা হচ্ছে না, কিন্তু আমি যখন ক্লাস 1 ইনক্লুড করছি তখন হলো হয়ে যাচ্ছে 93%, 93%। তার মানে কি 68 থেকে 93 মানে কত পার্সেন্ট, 23%। তার মানে কি আমার এই যে একটু আগে যেটা পড়লাম যে ক্লাস বি বিয়ার করবে হলো 20 থেকে 30% ভ্যালু, এটা হলো এখন মিলতেছে। তার মানে কি 6 আর 1 কে আমি ক্লাস বি তে ধরবো, তারপরে বাদ বাকি যেগুলো আছে বাদ বাকি গুলো ক্লাস সি তে যাবে। কেন ধরবো? হ্যাঁ হ্যাঁ সরি
68 থেকে বা কেন আমি 12 মানে 68 কে রেখে কেন করব? না এগুলা তো কিউমুলেটিভ পার্সেন্টেজ, বোঝা যাচ্ছে? এটা হলো কিউমুলেটিভ। প্রথম দুইটাকে তো আমি এ তে ধরেই ফেলছি, এ ক্লাস। প্রথম দুইটাকে ক্লাস এ কেন ধরছি, কারণ এ এই 8 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা যদি একসাথে করে আমি ক্লাস এ তে রাখি, তাহলে ওরা দুজন একসাথে 68% ভ্যালু বিয়ার করতেছে ওভারঅল কোম্পানি। এই কারণে তাদেরকে এ তে রাখছি। এখন আমার ওভারঅল কোম্পানির 100% ভ্যালুর মধ্যে 68% ভ্যালুই তো চলে গেছে, তাই না? আমার আর আছে কয় পার্সেন্ট? 32%, তাই না? এটুক তো বোঝা যাচ্ছে নাকি? এখন এই 32%-এর মধ্যে আমার ক্লাস বি তেও কিছু দিতে হবে, ক্লাস সি তেও দিতে হবে। এখন আমার ক্লাস বি তে দেওয়ার শর্তটা কি ছিল? কন্ডিশন ছিল 20 থেকে 30% ভ্যালু বিয়ার করবে ক্লাস বি। তো এই যে 20 থেকে 30% ভ্যালু বিয়ার করবে, 60% তো হয়ে গেছে, আর বাদ বাকি 32 এর মধ্যে 20 থেকে 30% ভ্যালু হলো বি বিয়ার করবে। এখন বি তে কারা কারা থাকবে সেটা আমরা দেখবো। আমি যদি 81% পর্যন্ত নেই, আমার কথাটা বুঝো, 81% পর্যন্ত যদি আমি ক্লাস বি তে ধরলাম যে এখন এই আইটেম নাম্বার 6 শুধু ক্লাস বি তে যাবে। সো আইটেম নাম্বার 6 যখন আমি ধরতেছি তখন আমার কিউমুলেটিভ পার্সেন্টেজ আসতেছে 81%। হ্যাঁ, তো 68 থেকে 81% এর মধ্যে ডিফারেন্স কত? 13%, তাই না? নাকি 13%? কিন্তু আমার ক্লাস বি তে তো থাকতে হবে 20 থেকে 30%। এই কারণে আমি শুধু আইটেম নাম্বার 6 কেই আমি ক্লাস বি তে রাখলে হবে না, আমার ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না। এই কারণে আইটেম নাম্বার 1 ও আমি ইনক্লুড করছি। এবার বুঝতে পারছো? কার কোশ্চেনটা ছিল এটা? আসসালামু আলাইকুম জি স্যার, স্যার, আমাদের বুঝতে আরেকটা পারছি। ক্লাস শুরু হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কালকে এই চ্যাপ্টারটা শেষ করবো, কেমন? জি স্যার। কালকে আমি আবার এটা এখান